লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির সোদা মাটির গন্ধ। গ্যাসটা নিভিয়ে চায়ের কাপে চা ঢেলে পাউরুটিগুলো টোস্ট করলো অমৃত। উকি মেরে দেখে নিল ডাইনিংয়ে তখন সরলা দেবী জপের মালা নিয়ে জপ করছেন, কিন্তু চোখ আর কান যে সজাগ বেশ বোঝা যাচ্ছে, কারণ মুখটা ওনার ডাইনিংয়ের লাগোয়া রান্নাঘরের দিকেই ফেরানো। জীবনের এত ঝড়ঝাপটা কোনো কিছুই অমৃতকে কাবু করতে পারে না, শুধু এই মা ছাড়া। সরকারি দপ্তরে বড় পদে কাজ করে অমৃত, বয়স 30-এর ঘরে, কিন্তু আজও এই মানুষটাকে বড্ড ভয়ও পায়ও। আসলে ছোটবেলায় বাবাকে হারিয়ে এই মাকেই আঁকড়ে বেঁচেছে। তার শাসনও ছিল ভয়ানক, মা বাবা দুজনেরই দায়িত্ব পালন করতে গিয়েই বোধহয় এমন কঠোর হয়ে গেছিলেন। সব ভালো সরলা দেবীর, কিন্তু আজকাল কোনো কিছু মন মতো না হলেই এমন কথা শোনায়, ছেলে হয়ে ওরই গায়ে লাগে, আর সেটা অন্য কেউ কিভাবে হজম করবে। মুখ উঁচিয়ে ডাইনিংয়ের ঘড়িটা দেখলো অমৃত, 7:30 বাজে। চা করেছে অনেকক্ষণ হলো, কিন্তু মায়ের সামনে দিয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছে। 8টায় বেরোবে সম্প্রীতি, দেরি হয়ে যাচ্ছে ভেবেই অস্বস্তি হচ্ছে অমৃতের। ঘটনাটা যদি উল্টো হতো, সম্প্রীতি চা করে নিয়ে যেত অমৃতের জন্য, তাহলে সেই ছবিটা কখনো চোখে লাগতো না কারোর। অথচ বিয়ের আগে সরলা দেবীর শরীর খারাপ ছিল যখন, অমৃত রান্না করেছিল দিনের পর দিন, তখন কি সুন্দর ভালো ছেলের তকমা পড়েছিল গায়ে। সঙ্গে এটাও শুনেছিল অমৃত খুব ঘরোয়া ছেলে। বড় পিসি তো ডেকে ডেকে সবাইকে অমৃতর কথা বলতো। দাদার ছেলে বলে যেন গর্বে মাটিতে পা পড়তো না বড় পিসির। আসলে সেটা যে নিজের ছেলেকে চোখে আঙুল দিয়ে দেখানোর একটা কৌশল, সেটা তখন না বুঝলেও এখন বেশ বোঝে অমৃত। ঘরোয়া ছেলে কথাটা মনে পড়তেই হাসি পেয়ে গেল। সময় এগিয়ে যাচ্ছে দেখে মনে মনেই বলল অমৃত, ধুস, এত পাত্তা দেওয়ার দরকার নেই। তাড়াতাড়ি 2টো চা আর টোস্ট একটা ট্রেতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অমৃত। আলগোছে বেরোতে গিয়েও যেন পারল না। বাবু, কাল কখন ফিরল তোর বউ? ঠিক সোফার সামনে দিয়ে যাওয়ার সময় সরলা দেবীর কথাগুলো কানে এলো অমৃতের। ওর ইচ্ছে করছিল বলতে, জপের সময় কথা বলা বারণ, কিন্তু পারল না। এতটা ভয় মাকে, নাকি সম্মান বোঝে না অমৃত? পাত্তা না দিয়ে চলে যাবে সে ক্ষমতাও নেই, তাই আমতা আমতা করে বলল, একটু রাত তো হয়েছে, এই ধরো 11:30। আজও সকাল সকাল বেরোবে। আজকের সকালে বেরোনোর কথাটা একেবারে বলে ফেলতে পেরে নিজেকে খুব বুদ্ধিমান লাগছে অমৃতর। তারপর গলায় একটু পরিবর্তন এনে বলল, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মা। বলেই চোখ সরু করে মায়ের দিকে একবার তাকালো অমৃত, বোঝার চেষ্টা করছে মাকে। সারপ্রাইজ যা দিচ্ছে তোর বউ, আর কাজ নেই আমার, এই বয়সে হজম হবে না এরপর আর। আচ্ছা, তোর কি টাকার কম পড়েছে? এত বড় একটা সরকারি চাকরি করিস, তোর বাবা যা রেখে গেছে, আমার খেয়েও তোর থেকে যাবে। তবে কেন বাবু? আত্মীয় স্বজন সব ছি ছি করছে। এক নাগারে বলে যাওয়া সরলা দেবীর কথায় প্রথমে ঝাঁজ থাকলেও পরে কেমন যেন অসহায় শোনালো। পাড়ার লোকও বা কি বলে বলতো? তুই তো তোর বউয়ের কোনো দোষ দেখিস না, তাই বললি 11টায় ফিরেছে। ভাবিস আমি কিচ্ছু জানি না? তোর বউ পাক্কা 12টা 24-এ গাড়ি থেকে নেমেছে। সরলা দেবী কথাগুলো বলার সময় একদৃষ্টে তাকিয়ে রইলেন অমৃতের দিকে, ঠিক ছোটবেলায় অঙ্কে কম নম্বর পেলে যেমন তাকিয়ে থাকতেন। আর সত্যি অতটাই রাত হয়েছিল কাল সম্প্রীতির। অফিসের গাড়ি এসে ছেড়ে গেছে, খারাপ অমৃতেরও লাগে, তবে সেটা সম্প্রীতির লড়াই দেখলে বউয়ের এত রাতে ফেরার জন্য মোটেই না। একটা প্রাইভেটে কর্মরত মানুষের লড়াই সত্যি খুব কঠিন। সরকারি চাকুরিরা সে কষ্টটা হয়তো বুঝতেই পারবে না। মনে মনে অমৃত এসব ভাবলেও মুখ ফুটে বলল না, জানে এটা বললে সরলা দেবী আরও জ্বলে উঠবেন। হঠাৎ অমৃত আবিষ্কার করলো সরলা দেবী চুপ করেছেন, তাই পা চালিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। প্রায় পালিয়ে বাঁচল অমৃত। ঘরে চা আর টোস্টটা নিয়ে ঢুকতেই দেখল সম্প্রীতি আয়নার সামনে বসে চোখের ওপর রং লাগাচ্ছে, হালকা বেগুনি। এই রংটা ক্ষমতা আর উচ্চাসার প্রতীক, আর দুটোই আছে বলেই সম্প্রীতি আজ এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে। প্রায় 3 বছর হতে চলল বিয়ে হয়েছে দুজনার। প্রথম প্রথম রাগ হতো অমৃতের, অফিস থেকে কত তাড়াতাড়ি ফেরেও, অথচ সম্প্রীতি বেশ রাত করে ফিরত। এসেই গা হাত ধুয়ে রান্নাঘরে ঢুকে যেত। পরের দিনের রান্না গোছানো, রাতের খাবার তৈরি সব একা হাতে সামলাতো। অমৃত দেখত, কিন্তু এক পাও এগোতো না। রাতে ঘরে ঢুকে সম্প্রীতি বসে পড়তো নিজের বই খাতা খুলে।
চাকরি করতে করতে আবার পড়াশোনাও করতো সম্প্রীতি। অমৃত ভাবতো বিয়ের পর এসব ঝামেলার কি দরকার ছিল। দিনের পর দিন কাছে পেত না অমৃত ওকে। রাখি ওর মনেও জন্মায়নি তখন। একবার কথা কাটাকাটির সময় জিজ্ঞেস করতে সম্প্রীতি বলেছিল, আমাকে গোটা একটা বছর সময় দাও, আমি কথা দিচ্ছি ওই কদিনে না পারলে আর চেষ্টা করব না। ওর ওই একটা কথাতেই এমন জোর ছিল যে সেদিন নিজেকে সামলে নিয়েছিল অমৃত। দিনের পর দিন ওর ঘর বাইরের লড়াইটা দেখে আর বেশি দিন রাগ করেও থাকতে পারিনি। ওর মনে হয়েছিল কেউ উঁচুতে উঠতে চাইলে তাকে সাহায্য করাই উচিত। আর একটাই তো বছর, আজ সেই দিনটা চলেও এসেছে। বিশ্বাসও ছিল বউয়ের ওপর, তাই আজ গর্বে মাথা উঁচু হয়ে যাবে অমৃতের। অমৃত তাকিয়ে আছে দেখে আয়নার কাছ থেকেই সম্প্রীতি বলল, কি দেখছো গো, খুব খারাপ লাগছে? অমৃত তাড়াতাড়ি বলল, না না, দারুণ স্মার্ট লাগছে এই পোশাকে। সম্প্রীতি আজ হাঁটু অবধি কালো রঙের একটা স্কার্ট আর ওপরে ব্লেজার পরেছে। সম্প্রীতি বলল, এই পোশাকে কিভাবে যে মায়ের সামনে দিয়ে যাব বুঝতে পারছি না। অমৃত বলল, গাড়ি এসে গেলেই নেমে বেরিয়ে যাবে, এমনভাবে যাবে যেন বড্ড তাড়ায় আছো। হেসে ফেলল সম্প্রীতি, তারপর বলল, তুমি না থাকলে আমার আজ যে জায়গাটা দেখাই হতো না। তুমি যেভাবে মাকে সামলাচ্ছ, আমার অনেক ভাগ্য যে তোমাকে পেয়েছি। অমৃত বলল, আজকের পর আর সামলাতে হবে না, মা দেখবে নিজেই সকাল সকাল তোমায় ডেকে দিচ্ছে, রাতে বাড়ি ফেরার সময় গেট খুলে দিচ্ছে। বলতে বলতে সম্প্রীতির একদম কাছে গেল অমৃত, চিবুকটা ধরে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে গো, খুব আত্মবিশ্বাসী, এরকমটাই তো ভালোবাসি। চোখ নামিয়ে নিল সম্প্রীতি, তারপর নিচু হয়ে প্রণাম করলো অমৃতকে। অমৃত প্রায় লাফ দিয়ে সরে গেল, বলল, আরে করছো কি, আমরা বন্ধু, ভুলে গেলে? সম্প্রীতি বলল, আমি বিশ্বাস করি প্রণামটা বয়সে হয় না, কাজে হয়। বলেই খাটে রাখা কালো চামড়ার ব্যাগটা ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সম্প্রীতি। পিছন পিছন নামলো অমৃত। এইবার সেই মুহূর্ত, সরলা দেবীর জটিল প্রশ্ন। সিঁড়ি দিয়ে অমৃত নেমে দেখল সরলা দেবী তখনও জব করছেন। নিচু হয়ে নমস্কার করলো সম্প্রীতি, তারপর বলল, মা, আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, তুমি ঠাকুরকে বলো আমি যেন ঠিকঠাক আমার দায়িত্ব পালন করতে পারি। বলেই আর দাঁড়ালো না, হাই হিল পরে গটগট করে বেরিয়ে গেল। পিছন পিছন অমৃত গিয়ে দাঁড়ালো। গাড়িতে উঠে সম্প্রীতি হাত নাড়তেই ফিরে এলো অমৃত। সরলা দেবী কাপড়ের ব্যাগে হাত ঢুকিয়ে জব করছেন নাকি বউয়ের পোশাকের তুলোধনা করছেন, মনে মনে বুঝতে পারলো না অমৃত। ফিরে আসতে দেখলো পাশে দাঁড়িয়ে আছে মায়া, এবারই রান্নার লোক। ওর চোখে মুখে বিস্ময়টাও দেখবার মতো। হাসি পেয়ে গেল অমৃতর। গাড়িতে উঠে সম্প্রীতি হাত নাড়তেই ফিরে এলো অমৃত। সরলা দেবী কাপড়ের ব্যাগে হাত ঢুকিয়ে জব করছেন নাকি বউয়ের পোশাকের তুলোধনা করছেন, মনে মনে বুঝতে পারলো না অমৃত। ফিরে আসতেই দেখলো পাশে দাঁড়িয়ে আছে মায়া, এবারই রান্নার লোক। ওর চোখে মুখে বিস্ময়টাও দেখবার মতো। এতক্ষণে বুঝলো অমৃত সরলা দেবী কিচ্ছু বললেন না কেন সম্প্রীতিকে। আসলে যাই হোক, বাইরের এরকম লোকের সামনে সরলা দেবী ঘরের কোনো কথা বলেন না, এটা একটা বড় গুণ ওনার। ভাগ্যিস মায়া ছিল, না হলে কটকট করে এমন কথা শোনাতো। শেষের 1 মাস হলো সম্প্রীতি খুব প্রেসারে ছিল। ট্রেনিংয়ের শেষ মুহূর্ত ছিল সেই সময়টা, তাই লড়াইটাও ছিল জোরদার। তখন সরলা দেবীকে বুঝিয়েই এই মায়াদিকে রান্নার জন্য রেখেছে অমৃত। কি রান্না হবে, রাতে কি হবে, সব অমৃতই ঠিক করে। কোন জামাকাপড় কাচতে হবে, ঘরের ধুলো ঝাড়া, সবটাই দেখে শুনে করিয়ে নেয় অমৃত আজকাল। সরলা দেবী বউয়ের 1 মাসের গতিবিধি দেখে রাগে দুঃখে উদাসীন হয়ে গেছেন। কি রান্না হবে, কি বাজার হবে, আজকাল আর তাকান না। ভাবটা এমন, ওনার কোনো দায় নেই। অমৃত জানে এবার আস্তে আস্তে সম্প্রীতি আবার সবটা সামলে নেবে, কারণ ট্রেনিং শেষে এখনও এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সুতরাং আর কোনো চিন্তা নেই অমৃতের। এটুকু সময় ওকে দিতেই হতো। অমৃত মায়ার দিকে তাকিয়ে বলল, আজ সকালে লুচি বানিও তো মায়াদি। তারপর সরলা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, খাবে তো লুচি? সরলা দেবী মাথা নাড়লেন কিনা বোঝা গেল না। তার আগে অমৃত বলল, দুপুরে পোলাও আর মাংস, আর মায়ের জন্য পনির। মায়াকে হুকুম দিয়েই পালিয়ে যাচ্ছিল অমৃত, কিন্তু সরলা দেবী তা হতে না দিয়ে জিজ্ঞেস করলেন, আজ অফিস যাবি না? অমৃত বলল, না মা, আজ সিএল নিচ্ছি। বলেই পা চালিয়ে ওপরে চলে গেল অমৃত। ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন সরলা দেবী। অভিব্যক্তিতে পরিষ্কার বোঝা গেল ভেতরটা ফেটে যাচ্ছে। আসলে ছেলে যখন হাতের বাইরে চলে যায়, মায়েরা বোধ হয় আর কিছু বলার ক্ষমতা রাখে না। ওটা ওনাদের কাছে লজ্জার। তাও হয়তো দুটো কথা শোনাতো, কিন্তু কিছু বলতে পারলেন না, শুধু মায়া আছে বলে। দুপুরে খাওয়া টেবিলে বসে আছে অমৃত। খাওয়া শেষ, তাও বসে চিকেনের লেগ পিসটা ভালো করে এদিক ওদিক চিবোচ্ছে আর মোবাইল দেখছে। অনেকটা দূরে টি টেবিলে খেতে বসেছেন সরলা দেবী। উনি আমিষের ছোঁয়াও খান না। ডাইনিংয়ে
দেওয়ালে টানানো বিশাল টিভি জুড়ে শাশুড়ি বউয়ের রেশারেশি, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে মায়া আর সরলা দেবী। বিরক্ত লাগে এই সিরিয়ালগুলো অমৃতের বারবার মনে হয় এগুলো সংসারের অশান্তির প্রধান কারণ। মানুষ স্বাভাবিক থাকতে চাইলেও পারে না। ওর বাড়িতেও একই অবস্থা। যত দিন যাচ্ছে খুব অবুঝ হয়ে যাচ্ছেন সরলা দেবী। উনি সবসময় ভাবেন ছেলে হয়ে অমৃত ওনার খারাপ চায়, বউয়ের তালে তাল মেলায়। ওনার ধারণা সবাই ওনার ছেলের বউয়ের পোশাক খাবে ভাবে নিন্দা করে, পাড়ার লোকজন কটু কথা বলে, প্রচণ্ড আক্ষেপ ওনার। 3 বছর বিয়ে হয়েছে, এখনও বাচ্চা হয়নি। এই আক্ষেপ কি অমৃতের নেই? কিন্তু অমৃত বিশ্বাস করে যখন যেটা হওয়ার সেটা ঠিক হবে। যখন বিয়ে হয়ে আসে, সম্প্রীতি একটা নিউজ চ্যানেলের রিসেপশনে কাজ করত। খুব কম টাকাই পেত, কিন্তু অমৃত কখনো চাকরিটা ছাড়তে বলেনি, কারণ ও ঘর-বার দিব্যি সামলাচ্ছিল। লৌকিকতা সবটাই করত সম্প্রীতি। তারপর শুরু হলো পড়াশোনা আর ট্রেনিং। ওর 2 চোখের স্বপ্ন সাজতে শুরু করেছে সবে। অমৃত শুধু বাচ্চার জন্য কি করে ওর স্বপ্ন থেকে টেনে আনতে পারে, এমন কিছু সময়ও পেরিয়ে যায়নি। নিজের ইচ্ছে মতো কেরিয়ার পাওয়ার অধিকার সবার আছে। আজ যদি অমৃতর এরকম পরিস্থিতি হতো, অপেক্ষা তো সম্প্রীতিকেও করতে হতো। যাক, প্রতীক্ষার শেষ, এবার সবটা গুছিয়ে নেবে দুজনে মিলে। আগে সরলা দেবীকে একটু স্বাভাবিক হতে হবে। এসব ভাবতে ভাবতেই খাওয়ার টেবিলে চোখটা বুজে আসছিল অমৃতের। এটো হাতেই যেন ঝিমিয়ে পড়েছিল। কাজ না থাকলে যা হয়, নানা ভাবনা, নানা চিন্তা। অলস মস্তিষ্ক সত্যি ভয়ানক হয়, অথচ অফিসে যে কিভাবে সময় কেটে যায় নিজেও বুঝতে পারে না। এই কাজ সেই কাজ। সরকারি দপ্তর হলে কি হবে, কাজের প্রেশার ভালোই আছে। আজ একটা বিশেষ দিন, তাই অফিসে যায়নি অমৃত। বাড়ির দুপুরগুলো যে ভীষণ অলস, তা এর আগে বুঝতে পারিনি। ভাবতে ভাবতে হোয়াটসঅ্যাপ খুলে দেখলো সম্প্রীতি প্রায় অনেকক্ষণ আগে লিখে দিয়েছে 3টিতে দেখাবে। লেখাটা দেখেই অলস ভাব কেটে গেল অমৃতের। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে হাতটা কোনো রকমে ধুয়ে টিভি রিমোটটা তুলে নিল, দখল করে নিল বলা যায়। এখন চ্যানেল পরিবর্তন করা যাবে না। এই সময়টা বিগড়ে দিলেই সরলা দেবীকে আর টিভির সামনে বসানো যাবে না, বরং 15 মিনিট ওই সিরিয়ালটা হজম করুক ভেবে সোজা মায়ের পাশে গিয়ে বসলো অমৃত। সিরিয়ালে তখন টানটান উত্তেজনা, তার থেকেও বেশি উত্তেজিত সরলা দেবী আর মায়া। উত্তেজনা কি অমৃতের নেই? বারবার ঘড়ি দেখছে, 15 মিনিট যেন 15 ঘন্টারও বেশি। 3টে বাজতেই শেষ হলো সিরিয়াল। রিমোট ঘুরিয়ে চ্যানেলটা চেঞ্জ করলো অমৃত। খাওয়াও শেষ সরলা দেবীর। এবার উঠে হাত ধুতে যাবেন, আর মায়া ততক্ষণে এঁটো তুলতে ব্যস্ত। টিভিতে শুরু হয়ে গেছে শুভ দুপুর, 3টের খবর নিয়ে আমি সম্প্রীতি। আসুন দেখে নিই আজকের হেডলাইন্স। এঁটো হাতে উঠতে গিয়ে বসে পড়লেন সরলা দেবী। টেবিল পরিষ্কার করতে এসে থমকে গেল মায়া। সম্প্রীতিকে কি সুন্দর লাগছে, তাকিয়ে আছে অমৃত। বাড়ি থেকে যেমন গেছে তার কিচ্ছু নেই, পোশাকটাও বদলেছে, সঙ্গে সাজটাও। কোনো দক্ষ হাতের কাজ এটা, না হলে লোকে এত টাকা দিয়ে মেকআপ করা শেখে কেন? গলার ভয়েসটা দারুণ সুন্দর সম্প্রীতির, খুব গমগমে, যেন এই খবর লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ওর গলা তৈরি। যদিও গলা যেমনই হোক, সবই আজকাল টেকনোলজির খেলা। 2 চোখ ভরে দেখছে মেয়েটাকে। বেশ অনেকটা ছোট সম্প্রীতি, কিন্তু কি সাংঘাতিক জেদ। রিসেপশন সামলাতে সামলাতেই নিউজ অ্যাঙ্কারিংয়ের কোর্স করলো। একটা টাকাও অমৃত থেকে নেয়নি। বিয়েতে পাওয়া ক্যাশ আর নিজের স্যালারি, খুব খেটেছে। অফিস করে কোর্স করে বাড়ি এসেছে। আর জার্নালিজম নিয়ে পড়াশোনা করা ছিল, সাথে একটা নিউজ চ্যানেলেই রিসেপশন সামলাতো বলে যোগাযোগটাও বেশ তুখর ছিল, তাই সুযোগ পেতে অসুবিধা হয়নি। একজন মানুষ ইচ্ছে আর বুদ্ধি থাকলে কোথায় পৌঁছাতে পারে সেটা নিজের চোখে দেখলো অমৃত। হ্যালো মিনু, শুনছিস? তাড়াতাড়ি বাংলার খবর খোল, তাড়াতাড়ি। হঠাৎ তাকিয়ে দেখলো অমৃত। সরলা দেবী ফোনে বলছেন অমৃতেরই ছোট মাসিকে, খোল খোল তাড়াতাড়ি বলে ফোন কেটে দিলেন, কারণ উনি জানেন মিনু ঠিক খবরে চ্যানেল খুলবেই। খবর বিষয়টাই যে এমন, লোকে পাওয়ার জন্য মুখিয়ে থাকে। অমৃতের খুব ইচ্ছে করছে মাকে গিয়ে বলতে সম্প্রীতির রিসেপশন থেকে রেকর্ডিং রুমে ঢোকার জার্নিটা যে কতটা কঠিন ছিল। জানে অমৃত সবটা শুনলে সরলা দেবীর আফসোস হবে, এটা ভেবে যে এই জার্নিতে উনি পাশে ছিলেন না সম্প্রীতির। বৌদিকে কি সুন্দর লাগছে মাসিমা, নামটা না শুনলে চিনতেই পারতাম না। মায়ের মুখে শুনে মাথা নাড়ালেন সরলা দেবী। সঙ্গে সঙ্গে আবার ফোন। ও নমিতা, টিভি খোলো, বাংলার খবরটা দেখো তাড়াতাড়ি বলেই ফোনটা কেটে দিলেন। সঙ্গে সঙ্গে আবার মোবাইলে নাম্বার খুঁজতে শুরু করলেন, পেয়েও গেলেন। হ্যালো মিঠুদি, তাড়াতাড়ি টিভি খুলুন, বাংলার খবর চ্যানেল। ওপাশ থেকে পাশের অ্যাপার্টমেন্টের মিঠুদি কি বলল জানে না অমৃত, শুধু শুনল
সরলা দেবী বলছেন, আমরা বড্ড ভুল বুঝি ওপরটা দেখে সবাইকে। দেরি করে বাড়ি ফিরলো মানেই ভেবে নিন অষ্টামী চলছে। যাক, আপনি নিজে থেকে দেখছেন, ভালো লাগলো, আমি রাখি। বলেই পরের ফোনটার জন্য মোবাইলে নাম্বার দেখতে শুরু করলেন। অমৃত খেয়াল করলো এই 1 মাসে মিনু মাসি, পাশের বাড়ির মিঠু কাকিমা, নমিতা পিসি, এদের নাম শুনে শুনে পাগল হয়ে গিয়েছিল অমৃত। বুঝতে পারলো সরলা দেবী একা খারাপ নন, খারাপ আশেপাশের মাসি পিসিরা, যারা দুপুরের অলস সময়গুলো গালভরা গল্প করে কাটায়। ওদের গল্পে একটা সাধারণ সুস্থ মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, নোংরা হয়ে যায়। এতটা গল্প নিজে থেকে বানিয়ে নেওয়া বোধহয় ঠিক নয়। সবাই দিনের শেষে সম্প্রীতির মতো নিজেকে প্রমাণ করতে পারে না, তারা সেই খারাপ তকমা নিয়েই থেকে যায়। যদিও সম্প্রীতিদের মতো মেয়েদের কিছু যায় আসে না, ওরা থেমে থাকে না, ওরা ওদের লক্ষ্যে ঠিক পৌঁছয়। বরং থেমে যায় তারা যারা লোকের নামে চর্চা করে বারবার ভুল প্রমাণিত হয়। আটকে থাকে তারা যারা নিজেদের মানসিকতা বড় করতে পারে না, তাদের জন্য খারাপ লাগে। দেখলো অমৃত সব ফোন সেরে সরলা দেবী সোফায় হেলান দিয়ে বসে আছেন, হয়তো খারাপ ভাবার প্রায়শ্চিত্ত করছেন। অমৃত মাকে ডাকতে গিয়েও ডাকলো না, এটুকু সময় ওনার নিজের জন্য পাওয়া উচিত। সরলা দেবীর মনে এখন প্রবল বৃষ্টির সম্ভাবনা, নাক টানলে সোদা গন্ধ পাচ্ছে অমৃত। আজ ঝড় বৃষ্টি যা হওয়ার হোক, তবেই তো শান্তি আসবে সরলা দেবীর মনে। সবশেষে সংসারে ঠিক যেভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়, ঠিক সেভাবেই মেঘ কাটবে অমৃতর সংসারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।